আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের প্রথম পুরুষ, লেখনীতে জান্নাত চৌধুরী, পর্ব ৩২। টিকটিক ঘড়ির কাঁটা, সময় প্রায় ১০টা ৩৫। হলরুমে ঝিম ধরে বসে বসে অপেক্ষায় প্রহর গুনছে সকলে। কেউ যেন শরীর ছেড়ে দিয়েছে সোফার গায়ে, কেউ বসে ঝিমোচ্ছে। রিয়ান বিরক্ত হয়ে গড়ায় বারবার তাকাচ্ছে ঘড়ির দিকে, আবার ঠিক পর মুহূর্তেই দৃষ্টি দিচ্ছে সিঁড়ির দিকে। রাগে অলমোস্ট নাকের ডগা ফুলে গেছে তার। ঘন ঘন নিঃশ্বাস টেনে শান্ত করছে নিজেকে। এই মেয়েটার কি আদৌ নামবে? অপেক্ষায় সহ্য না করতে পেরে আসতে পারিস? তোদের জ্বালায় আমার পাখিটা বুঝি একটু সাজবেও না? রিল্যাক্স মোডে ফোনের দিকে তাকিয়ে রিয়ানের দিকে ছুড়ে দেওয়া কথাটা যেন বারুদের মতোই ধোঁয়া সৃষ্টি করলো রিয়ানের আশেপাশে। নাকুচকে নির্ণয়ের দিকে তাকিয়ে ফোঁস করে এক নিঃশ্বাস ছাড়ে রিয়ান। একটা মানুষ ৩ ঘন্টা ধরে কিভাবে রেডি হয় বুঝি না বাবা। প্রায় ১০টা ৪৫-এ এবার যেন ধৈর্য হারা হয়ে গেছে সকলে। তাদের মনের বেহাল দশা। হঠাৎ কানে আসে গুনগুন গানের শব্দ। ওই গানটা, আমি মিস ক্যালকাটা, চাই না দিতে টিপস, এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক্স। আমি মিস ক্যালকাটা 1976, আমি হরিয়ানা থেকে মেলিডানা, হায়রে চণ্ডীগড়ের রানী। আসেন আসেন রানী আমার, শুধু রানী না, মহারানী। আপনার প্রজারা আপনার জন্য অধীর আগ্রহের সাথে বসে আছে। রানীমা, দোয়া করে এসে আমাদের বিপদ থেকে উদ্ধার করুন। খামোশ, তোমার এত বড় স্পর্ধা, তুমি চণ্ডীগড়ের রানীর পথ আটকাও? এখনই তোমার মুন্ডু কাটা হবে, বলে হিহি করে হাসতে শুরু করে রোজা। এক পা করে সিঁড়ি দিয়ে নেমে আসতে থাকে সে। পরনে কালো জিন্স, সাথে মিষ্টি কালার টি শার্ট, চুলগুলো দুপাশে বেনুনি করা, যাতে ঝুলছে হ্যালো কিটি দুটো রাবার ব্যান্ড। রোজা দুই বেনি টেনে হেলে ধুলে নামছে রিয়ান এগিয়ে এসে মাথায় টোকা মেরেই চিবিয়ে চিবিয়ে বলে, ফাজিল মেয়ে, একটা জিন্স আর টি শার্ট পরতে তোমার এত সময় লাগে? পাক্কা ৩ ঘন্টা। আসলে হয়েছে কি জানো ভাইজান, আমি তো রেডি হচ্ছিলাম, তো কি পরবো এটাই ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়ছিলাম। রোজার কথায় যেন উপস্থিত সকলে অবাক। হাঁ হয়ে রয়েছে সকলের মুখ, চোখ যেন রসগোল্লার চেয়েও কম নয়। আরে গাইস, মুখ বন্ধ করো, আশেপাশে ডেঙ্গু মশার উপদ্রব বেড়ে যাচ্ছে, তবে মুখে গেলে আবার জ্বর ধরবে, তাই মুখ বন্ধ রাখো। রোজার কথায় যেন কাশি উঠে গেছে আয়নের। খুব খুব করে কাশছে সে। এক হাতে মাথায়, অন্য হাত দিচ্ছে গালে। নিনয় এবার ফোন ছেড়ে উঠে বসে, সামনে থাকা পানির গ্লাস ঠেলে এগিয়ে দেয় আয়নের দিকে। পানি পেয়ে এক নিঃশ্বাসে ঢকঢক করে পুরো গ্লাসের পানি শেষ করে বেচারা। পরিস্থিতি স্বাভাবিক হতেই রোজা দুহাত কোমরে গিয়ে মঞ্চ কাঁপানোর ভঙ্গিতে দাঁড়ায়। সিঁড়ির শেষ ধাপে গলাটা একটু খাকারি দিয়ে বলে, আচ্ছা হয়েছে, এবার বেড়ানো তো নাকি? চলো চলো চলো, রাজসভা ভঙ্গ। তার ভঙ্গিমা দেখে মনে মনে সত্যি কোনো রানী তার প্রাসাদকে নিয়ে বিজয় যাত্রায় বের হচ্ছে মনে হচ্ছে। রিয়ান ফোঁস করে বলে, তুই না থাকলে জীবনটা বেশ শান্ত হতো রে, অত্যাচার থেকে মুক্তি হতাম। রোজা মুচকি হাসে, চোখগুলো কিছুটা পিচ্ছি পিচ্ছি করে গিয়েছে। ভুরু জোড়া কুচকে খেয়ালি স্বরে বলে, আমার মতো ঝড় না থাকলে তোমার মতো জীবনে ধুলার মতো থাকতো ভাইজান। সকলে আবার একে একে উঠে পড়েছে। কেউ ফোন খুঁজছে, কেউ ব্যাগ সামলাচ্ছে, কেউ আয়নার সামনে শেষবার চোখ বুলিয়ে নিচ্ছে। রোজা ঘুম ঘুম চোখে হাই তোলে, যেন আপাতত তার ঘুরতে যাওয়ার চেয়ে ঘুমটা ইম্পর্টেন্ট। আহারে, ঘুমটা শেষ হয়নি, আপনি চাইলে আরেক দফা ঘুমিয়ে নিতে পারেন। মোটেও, তবে কেয়ারিং শান্ত স্বর কাছে আসতেই পেট যেন হাজারো প্রজাপতি উঠতে শুরু করলো রোজার। এক এক করে বেরিয়ে পড়ে সকলে, একটু একটু করে এগিয়ে আসে নির্ণয়। রোজার কাছে আসতে ঠিক পেছন থেকে মুখ রাখে রোজার কাঁধে। আরো ঘুমাবে পাখি? শিরশির এক শীতল হাওয়া যেন শরীরে বয়ে যায়, গায়ের প্রতিটি লোম যেন অটোমেটিক দাঁড়িয়ে যায়। রোজার নিঃশ্বাস ঘন হতে থাকে। ব্যাপারটা নির্ণয়ের খেয়াল হতে বাঁকা এসে সরে দাঁড়ায় সে। যাওয়া যাক তবে। বাহিরে বেরোতেই ধূসর রঙে দুটো গাড়ি দাঁড়ানো। প্রথম গাড়িটি ফাঁকা, দ্বিতীয় গাড়িটি ছিল পুরোপুরি ভরা না তো, যেন পুরো গ্যাং বসেছে এতে। রোজা দূর থেকে তাদের দিকে তাকিয়ে রকমারি ভাবনা নিয়ে দাঁড়িয়ে রইল। এদিকে রোজার ভাবনা ছেদ করে
ঘড়ির ঘটিয়ে পাশ খাটিয়েই গাড়ি ড্রাইভিং সিটে গিয়ে বসলো নির্ণয়। হঠাৎ হর্নের শব্দ কানে আসতেই ভাবনায় ছেদ পড়ে রোজা। সামনে খেয়াল করতে দেখে বুঝতে পারে নির্ণয় অপেক্ষা করছে তার জন্য। রোজা এগিয়ে গাড়ির কাছে যেতেই দরজার লক ওপেন করে দেয় নির্ণয়। ধীরে এগিয়ে এসে গাড়িতে চড়ে বসে রোজা। গাড়ির দরজা বন্ধ হতে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে ভেতরে। ধীর গতিতে গাড়ি চলতে শুরু করে। বাইরে পরিচিত রাস্তাগুলো পেছনে পড়ে যেতে থাকে আর সামনে গিয়ে যায় এক অজানা গন্তব্যের দিকে। রোজা একটু কুণ্ঠিত জানালার দিকে তাকিয়ে থাকে, চোখে অস্পষ্ট দুশ্চিন্তা, কিন্তু ড্রাইভিং সিটে পুরো মনোযোগ দিয়ে মাঝে মাঝে এক চিলতে তাকায় রোজার দিকে। হালকা রোদের আলো এসে পড়ছে মেয়েটার গালে, বাঁকা চোখের পাতায়। নিঃসন্দেহে এই চেহারায় কোনো যুদ্ধ শুরু করা যায়, আর কোনো শান্তিও খুঁজে পাওয়া যায় এক মুহূর্তের জন্যই। দোষশালা নিজের 100 গাড়ি ছুড়ে একজোড়া বাড়ি মারে নির্ণয়। নির্ণয়ের গাড়ি বেশ কিছু এগিয়ে গেল, এখনো স্টার্ট হয়নি দ্বিতীয় গাড়ি। তার কারণ হলো আজও নাকি ত্রিধা গাড়ি চালাবে। এইসব কথাতেই যেন সকলের মাথায় হাত। আজ বুঝি জীবন শেষ, ঘোরাঘুরি করতে হবে ভাই। আয়নের কথায় টেনে টেনে ধরে রিয়ান, কণ্ঠে বিরক্ত ভরা মুখে প্রকাশ করে বহিঃপ্রকাশ খুব কম। শান্ত ভঙ্গিতে বলে, আমি তো ভাবছি এখনো বিয়ে হলো না, এখনই এই মাইয়া কেমনি পটলতলার টিকিট হাতে ধরায় আনতে পারে। তোরা গেলে যা, আমি যাচ্ছি না। তো নেমে যা, বেঁধে রাখছি নাকি কেউ? ত্রিধার কণ্ঠে রাগ, মনে অটল জেদ। আজ যেন গাড়ি না চালিয়ে তার মন শান্তই হবে না। নিচে যেতে সাথে নো কম্প্রোমাইজ। আয়ন এবার মুখে হাত চেপে হেসে ফেললো। দুজনের দিকে তাকিয়ে দুজনের মুখে ভঙ্গিমা দেখে আরো বেশি হাসি পেল নিজের। কোনো মতো সংযত করতে লাগলো, ভাই শুরু হয়েছে, তোদের আজ ঘুরতে যাওয়া হবে না, তার চেয়ে চল আমরা বাসে ঢুকে যাই। তাই চল। এই ড্রাইভিংটা রেস্টুরেন্ট থেকে অর্ডার কইরা আনা খাবার নয় যে চাইলাম আর পেলাম, আর শিখে গেলাম অনুশীলন করতে হয়, বুঝলি? রিহানের কথায় বিন্দু পরিমাণ পাত্তা না দিয়ে ত্রিধা ড্রাইভিং সিটে বসে পড়ে। ঘাড় ঘুরিয়ে একবার তাকায় রিহানের দিকে আর আয়নের দিকে। যেতে চাইলে আসতে পারিস, নয়তো আমি চললাম। কথাটুকু শেষ হতে গাড়ির ইঞ্জিন গর্জন করে উঠল। শুরু হলো চাকার ঘর্ষণ। ত্রিধা হাতে স্টিয়ারিং, মনের সাথে যুদ্ধ করে ভয়ে ভয়ে গাড়িতে চড়ে বসে আয়ন আর রিয়ান। সেদিকে খেয়াল করেই খাপা খাপা গলায় আয়ন বলে, ভাই উপায় নেই, জলদি আয়, নীর অনেকটা এগিয়ে গিয়েছে এখন। ত্রিধা আর একবার তাকায় রিয়ানের দিকে, ঠোঁট বাঁকিয়ে বলে, বেল ঠিক মতো বেঁধে নেওয়ার আহ্বান জানালাম, আজকের রাউন্ডটা মিস করলে আফসোস করবি। মনের ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে রিয়ানের। উফ বলে নিঃশ্বাস ছাড়ে। সামনের সিটে বসে সে। ঠিক তখনই একটানে স্টিয়ারিং ঘোরায় ত্রিধা। গাড়ি আচমকা ঝাঁকি খেয়ে সামনে গড়িয়ে চলে। পেছনের সিটে বসে আয়ন প্রায় হিচকি তুলে গেছে। হে আল্লাহ, রক্ষা করো। ত্রিধা কিছু না বলে ঠোঁট শান্ত করে সামনে তাকিয়ে জানায়, চোখে তার জেদ, মুখে হালকা দৃঢ়তা। রিয়ান জানালার বাইরের দিকে তাকায়। কিছু সময় নিস্তব্ধতা ভেঙে এবার অপূর্ব বলে, ভাই সকলে দোয়া পড়ো, আমি নিশ্চয়ই, বড় ঝড় আসবে। বেরিয়ে গিয়েছে দুটো গাড়ি, একটু আগে আরেকটা একটু দেরিতে, তবু শেষমেশ রওনা হয়েছে দুটোই। দোতলার ঘরে জানালার ফাঁকে দিয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিল নিঃশব্দে। নজর যেন বাজ পাখির মতো গাড়ি দুটির ওপরে সীমাবদ্ধ। ধীরে ধীরে দৃষ্টি অগোচর হয় গাড়ি দুটো। হতেই গাড়িগুলো অপেক্ষাতেই চাতক পাখির মতো ছিল তার না বলা কামনা। গাড়ির ধোঁয়াতেই ছায়া মিলিয়ে গেল দূরে। চোখে মুখে ফুটে উঠে এক অদ্ভুত শান্তি, কেমন এক বিজয়ের মতো হাসিটা। কেবল জানালার ফাঁকে বন্দি। জানালার সাদা পর্দা আলতো করে ছেড়ে দেয় সে। উল্টো ঘরে দাঁড়ায় সে। পা টেনে ধীরে ধীরে এগিয়ে আসে ঘরের ভেতরের দিকে। চারপাশে নিস্তব্ধতা, যেন কোনো অদৃশ্যতা ভর করে নামিয়ে রেখেছে বুকে। বিছানার পাশে সে ধপ করে বসে পড়ে। সে নরম তুলতুলে বিছানা ছুড়ে দেয় নিজের শরীরে, এড়িয়ে যায় সব নিয়ন্ত্রণ। এই যে শান্তি জমে থাকা ক্লান্তির বিশ্রী প্রশান্তি। হঠাৎ ঠোঁট গলিয়ে এক হাসি শব্দ যেন পুরো ঘর মাতিয়ে তোলে। ফাঁকা ঘরের প্রতিটা দেওয়াল বাড়ি খায় সে হাসি। হাসির প্রতিটি ধ্বনি কিছুটা পাগলটে, তবে ঘরোয়া।
এবং কঠোর। হাসির মাঝে যেন শরীর কেঁপে উঠেছে বারবার। নিজের স্থির করতেই শরীরটা হালকা ঘুরিয়ে বিছানার পাশে যত্ন পড়ে থাকা ফোনটি তুলে নেয় সে। আঙ্গুলের ছোঁয়ায় স্ক্রিন জ্বলতে থাকে। এক ঝলক আলো তার মুখে পড়ে। এতক্ষণে পৈশাচিক রূপ যেন মুহূর্তেই ঠান্ডা লিপ্তিত মিশ্রিত হয়ে গেছে। ফোনটা একটু ঘোরায় হাতে, তারপর কন্টাক্ট লিস্ট খুলে স্ক্রল করতে থাকে। হঠাৎ থেমে যায়, হাতে স্ক্রিনে জ্বলতে থাকে পরিচিত নাম। থেমে থেমে হাতটি আরও স্ক্রল করে, চারপাশে চাপ দিয়ে ডায়াল বাটনে রিং করে। ঘরে নিস্তব্ধতা যেন রিংকের জন্য অসহ্য দীর্ঘ। সে চুপচাপ শুয়ে আছে, ঠোঁটের কোণে লেগে আছে সেই হালকা এক হাসি। থেমে যায় বাজতে থাকা শব্দ। অপর পাশে কলটা রিসিভ হয়। কথা আসে না, কিন্তু খানিক অপেক্ষা, কেবল নিঃশ্বাসের শব্দ। হালকা ঝাপসা গুঞ্জন বেরিয়ে গিয়েছে। শব্দ দুটো উচ্চারণ করে বিছানা ছেড়ে উঠে আবারও এগিয়ে যায় সাদা পর্দার গ্লাস লাগানো দরজার কাছে। দৃষ্টি যেন বাহিরের রাস্তার পাশে, চোখ দুটো লাল হয়ে থাকে তার। শেষে করে তার দুই রাজার প্রাণভোমরাকে হঠাৎ শেষ করার আগেই হঠাৎ ঘাড়ের দিকে স্পর্শ পেতে থমকে দাঁড়ায় সে। কথার মাঝেই জোরালো ভয়েরা কাজ করে তার মাঝে। হাতে থাকা ফোনটা কান থেকে নামে শুষ্ক ঢোক গেলে উল্টো ঘুরিয়ে চোখে চোখ মুছে এক ঝলক গরম সিগারেটের ধোঁয়া কাশতে থাকে সে। এক হাতে ঘাড়ে চাপ ধরে, অন্য হাতে গলা জ্বলে ওঠে। ধোঁয়া কেটে যেতেই সামনে দাঁড়ানো মানুষটিকে দেখে ভয়ে তটস্থ হয়ে যায় সে। এক হাত পকেটে, অন্য হাত সিগারেটে ধরা, ঠোঁটে হাসি, চোখে পুরনো গভীরতা, শরীরে অবসরের কান্তি, কিন্তু মুখে এক অদ্ভুত অবজ্ঞার ছাপ। রেহান। যারার গলা শুকিয়ে আসে, শব্দ বেরোতে চায় না। নিজেকে স্থির করার যেন দৃঢ় পরিকল্পনা তার। একাধিক পুরুষের শরীরের ঘ্রাণ শুয়ে নেওয়া নারী, সামান্য সিগারেটের ধরা শ্বাসকষ্ট হচ্ছে। বুকের মাঝে কষ্টের ডানা বাঁধা, বুকের ওপরে যেন যারা দম নিতে কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে তার। গলা জোরে এসেছে, চোখের কোণা যেন ছলছল করছে তার। জমতে থাকা পানি চোখ এক মুহূর্তেই যেন ভিজে যাচ্ছে। মুখে এক নিঃশ্বাস অপেক্ষা রেখে ফুটে উঠেছে। কেউ বোঝে না কতটুকু ভাঙা এই হৃদয়। যে ডানা কষ্ট করে, সে ডানা মুক্তি কবে পাবে? যারার বুকে ছিঁড়ে বেরিয়ে আসা কষ্টের বাণীগুলো রেহান শুনলো কি শুনলো না তা জানা নেই। কথা শেষ করার আগেই জানা খেয়াল করলো বড় সেই জানালার কাছে দিয়েই রেহান যারা নিজেও এগিয়ে গেল সেদিকে। দোতলা সেই বিশাল জানালার সাদা পর্দায় মৃদু বাতাসে দোল খাচ্ছে। রেহান একদৃষ্টে বাইরে সেই বিশাল লোহা গেটের পিচ ঢালা রাস্তার দিকে তাকিয়ে রয়েছে আর সিগারেট টানছে। তোমায় ভালোবেসে আমি চরিত্রহীনা। মনোযোগ বিচ্ছিন্ন ঘটায় যারার কাঁপা কাঁপা গলায়। কথাগুলোতে কাছে মেয়েটা, তবে সেই কান্না যেন পাষাণ পুরুষের হৃদয় গলাতে ব্যর্থ। পতিতা কারো ভালোবাসা নয়, ভোগের সামগ্রী। বাঁধা ভাঙা উপায়ে পড়া পাখির পানি গুলো অনবরতই পড়তে থাকে যারার। সেদিকে একবারও না তাকিয়ে ঘরে থাকা কাঠের চেয়ারটিতে আরাম করে বসে রেহান। এক পা রাখে অপর পায়ের ওপর, সিগারেটের শেষ ভাগে টান দিয়ে ছুঁড়ে ফেলে ফ্লোরে। ডান হাতে হালকা ইশারা করে ডান হাতের সামনে তার নিজে তাকিয়ে চোখের পানি বিসর্জন দেয় যারা। ঠোঁটের কোণে যেন একটু নিকৃষ্ট প্রশ্রয়। তার এক হাতে হালকা ইশারা, একটু সাধারণ ডাক, পুরোটাই যেন শত বছরের তৃষ্ণার জল। যারা কাঁপতে কাঁপতে কণ্ঠ এগিয়ে যায়, চোখে পানি ঝরতে বুক ফেটে যাচ্ছে, শ্বাস থেমে আসছে তার। পুরো শরীরটা তাকে ছিঁড়ে ফেলছে। অপমান করছেন, চুপ করে জ্বালিয়ে পুড়তে শেষ করে দিচ্ছেন, তবুও তার ডাক এড়িয়ে যায় না। অসম্ভব। এক পা করে এগোয় যারা। প্রতিটা পদক্ষেপে যেন নিজেকে ভেঙে নিচ্ছে একটু একটু করে। রেহান মাথা সামান্য কাত করে তাকিয়ে তাকে, তার চোখে সেই চিরচেনা দৃশ্য, যেন যারা তার চেয়ে এক ধাপ এগিয়ে, ক্লান্ত খেলনা। সেটা সে বারবার ছুঁড়ে ফেলবে, আবার তুলে নেবে। যারা সে কাঁদায় তার সামনে, দূরত্ব এক হাত মাত্র। রেহান ঠোঁট গলিয়ে বাঁকা হাসি, প্রতিটি চরিত্র যেন ছিন্ন বিচ্ছিন্ন করে মেয়েটার বুকে। হাতের ইশারায় বসতে বলে ফ্লোরের দিকে নজর দেয় যারা। বুকে যত্ন গহীনে থেকে বেরিয়ে আসা দীর্ঘশ্বাস যেমন অর্ধেক
লুকোনো অর্ধেক প্রকাশিত। দুই হাঁটু ভাঁজ করে মাটিতে বসে শক্ত থাবায় অনুভব করে গলার নিঃশ্বাস নিচ্ছে, যেন বলতে গেছে সে হঠাৎ আক্রমণে নিজেকে বাঁচানোর বিন্দুমাত্র সুযোগ নেই তার। আমার নাকে ডগায় বসিয়ে আমার ফুল ছিঁড়ে ফেলার প্ল্যানে মেতে ওঠো। এত বড় সাহস কোথায় পেলি তুই? লল লাগছে আমার। হাতের বাঁধন আরো কিছুটা শক্ত করে রেহান। এবার আর নিঃশ্বাস নেবার জোর নেই যারার। চোখে লাল হয়ে আছে তার। শুধু পান পাখি কখন বলে বেরিয়ে যায় তার। চোখ দুটো নিভে আসছে, ধোঁয়াশা হয়ে আসছে সকল কিছু। হাত উঁচিয়ে ছুঁয়ে দিতে যায় রিহানের গাল, তবে আগে নাক ছিটকে ঝাটকায় যারার গাল। গলায় ছেড়ে দেয় রেহান। এই নটটুট নষ্টার জাত, আমার মেহেরিনের দিকে তোর নোংরা দৃষ্টি দেবার আগে কলিজাটা কি ছিঁড়ে ফোটা ভয় হয়নি তোর? খুক করে কাশছে যারা। বারবার ঢোক গিলে নিজেকে শান্ত করছে। নিজের শরীরে সমস্ত শক্তি যেন ফুরিয়ে আসছে। রেহানের ছোট্ট চোখ জোড়ায় যেন আগুনের জ্বলন্ত লাভা। ওই চোখের দৃষ্টি যেন ভস্ম করে দেয়। প্রেমে ব্যর্থ এক নারীর হৃদয় কাঁপা কাঁপা গলায় বলে, ঘৃণা ঘৃণা হচ্ছে তোমার। আমার ঘৃণা থাকার মতো যোগ্যতা এখনো তোর হয়নি। তোর সাহস বলিহায়। বাকি কথা বলার আগে হাত উঁচে থামিয়ে দেয় যারা। মুখে এক বিকৃতির হাসি রেখে বলে, এই নষ্টার ভালোবাসা প্রত্যাখ্যান করে আরেক নষ্টার জন্য এতটা বেকুলতা? হাই রে পুরুষ! আগুনে হালকা ঘি ঢেলে তাপকে কিছুটা বাড়িয়ে তোলে যারা। হিংস্র বাঘ যেন আরো খাপিয়ে তুলেছে সে। বিপদে ফেলে দিল নিজেকে। হঠাৎ পুরুষালী হাতে শক্ত পোক্ত থাপ্পড় এসে পড়তেই ঠোঁট বেয়ে চিরচির করে রক্ত পড়তে থাকে তার। রিহান হালকা ঝুঁকে জারার মুখের দিকে তাকায়, ফলে গরম নিঃশ্বাস আছড়ে পড়ে জারার মুখে। আমার মেহেরিন পবিত্র, আমার ছোঁয়া না পাওয়া অবধি সে পবিত্র। আর সাথে নিজেকে মেলাতে এসে মৃত্যুকে ডেকে এনো না। ভুলে যেও না তোমার এখানে কেন এনেছি। নিজের কাজে মনোযোগ দাও, নইলে টিকিট ছাড়াই উপরে পাঠাবো আমি। কথা শেষ করে হন হন করে বেরিয়ে গেছে রেহান। পিছনে ঘুরে তাকানোর বিন্দুমাত্র ইচ্ছে নেই তার। এদিকে মাটিতে বসে থেকে পাকা সিমেন্টের মেঝেতে একের পর এক ঘুষি দিতে থাকে যারা। মেহেরিন মেহেরিন মেহেরিন, এই নারীর ধ্বংসের মাঝে গড়ে তুলবো আমার ভালোবাসা। ধ্বংস করব দুই পুরুষের স্বপ্ন। রেহান আমার, শুধু আমার, একমাত্রই আমার। আবার শুরু হবে ওই রেকর্ডিং। আর ভাল লাগে না আমার।